সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ অপরাহ্ন। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় প্রত্যেকে সুস্থ এবং নিরাপদ আছো। আমরাও কামনা করছি তোমরা সুস্থ এবং নিরাপদ থাকো। তোমরা সবাই আজ জানো পৃথিবীব্যাপী কোভিড-19 মহামারীতে আজ সমস্ত পৃথিবী লণ্ডভণ্ড হয়ে আছে, থমকে গেছে পৃথিবী। ইতিমধ্যে আমরা হারিয়েছি আমাদের আত্মীয় স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানার্দী সহ অসংখ্য গুণীজনদের। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। তোমরা সবাই জানো আমরা দীর্ঘ 6 মাস, প্রায় 6.5 থেকে 7 মাস পর্যন্ত শ্রেণীকক্ষের বাইরে। তাই তো শিক্ষা মন্ত্রণালয়, সংসদ টিভি, জেলা অনলাইন স্কুল, বিদ্যালয় অনলাইন স্কুলের মাধ্যমে তোমাদের পাঠ্যক্রম চালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিকতায় ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি আমরা কখন ফিরতে পারবো শ্রেণীকক্ষে জানি না, ততদিন পর্যন্ত আমরা আমাদের অনলাইন কার্যক্রমের মাধ্যমে তোমাদের শিক্ষাক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আবার কবে মুখরিত হবে স্কুল প্রাঙ্গণ, কবে মুখরিত হবে তোমাদের শ্রেণীকক্ষ, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রাণ, আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি। আসলে খুব বেশি আশাও করতে পারছি না। আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না, জেএসসি এবং এসএসসি নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। সুতরাং যতদিন পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে না পারছি, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই ভার্চুয়াল ক্লাসরুমে আমাদেরকে থাকতে হবে। তোমরা সবাই যেটুকু তোমাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিটুকু পূরণ করার জন্য তোমরা অনলাইন ক্লাসগুলোকে ফলো করবে। আশা করি তোমরা প্রত্যেকটা অনলাইন ফলো করার মাধ্যমে তোমার ক্ষতির কিছুটা পূরণ করতে পারবে। ধন্যবাদ। আজকে তোমাদেরকে আমরা বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই জানো পৃথিবী হলো সৌরজগতের আদর্শ গ্রহ, যেখানে আমরা বসবাস করছি। বিভিন্ন জীবজন্তু বসবাস করছে, একমাত্র বসবাসের উপযোগী গ্রহ পৃথিবী। তোমরা সবাই এও জানো যে একটা ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দিলে তা কোথায় চলে আসে? কোথায় চলে আসে বলো? পৃথিবী পৃষ্ঠে চলে আসে। আবার আমরা লাফ দিয়ে উপরে উঠতে চাইলেও বেশি দূর উঠতে পারি না, আবার কোথায় চলে আসি? পৃথিবী পৃষ্ঠে চলে আসি। এবং গাছ থেকে ফল পড়লে কোথায় আসে? পৃথিবী পৃষ্ঠে চলে আসে। তাহলে কেন এরকম হচ্ছে? এক কথায় আমরা কি উত্তর দিতে পারবো? বলো তো দেখি মাইশা। পৃথিবীর আকর্ষণের কারণে। ভেরি গুড। তাহলে পৃথিবীর আকর্ষণের কারণে এটা পৃথিবী পৃষ্ঠে চলে আসে। তাহলে পৃথিবী তার যে কোনো বস্তুকে তার নিচের দিকে আকর্ষণ করে। এখন শুধু পৃথিবী কেন, যে কোনো বস্তু তার নিজের দিকে পরস্পরকে আকর্ষণ, সবকিছুকে আকর্ষণ করে। তাহলে আমরা এখন আলোচনা করব মহাকর্ষ নিয়ে। মহাকর্ষ। তাহলে আমরা মহাকর্ষের সংজ্ঞাটা তোমরা কে কেউ বলতে পারবে? মাইশা বলতে পারবে তুমি কি মহাকর্ষের সংজ্ঞাটা? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আকর্ষণ বলকে কি বলা হবে? মহাকর্ষ। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, আমরা সংজ্ঞাটা লিখি একটু। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে
একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। তাহলে আমরা কি বলতে পারলাম, মহাকর্ষ কাকে বলে? মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। তাহলে চন্দ্র সূর্যকে আকর্ষণ করতেছে, পৃথিবী সূর্যকে সূর্য দ্বারা আকর্ষিত হচ্ছে, আমরা পৃথিবীর আকর্ষণে আছি, তোমার বিজ্ঞান বইটা পৃথিবীর আকর্ষণে আছে। তাহলে প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এখানে দুটি বস্তু কণার বিষয় আসছে, প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণটাকে আমাদের মনে রাখতে হবে সবার। তোমরা সবাই অবগত আছো, হয়তো শুনে থাকবে নিউটনের আপেল গাছ থেকে আপেল পড়ার একটা কাহিনী আছে। নিউটন এবং গাছ থেকে আপেল পড়ার কাহিনী আমরা সবাই জানি। হয়তো উনি একদিন বাগানে বসেছিলেন, হঠাৎ করে গাছ থেকে একটা আপেল পড়লো। সে আপেলটা মাটিতে কেন পড়লো, ওনার মনে একটা প্রশ্ন জাগলো। সেই প্রশ্নের অবতারণা করতে গিয়ে উনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। তাহলে উনি কি করেছেন? মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। তাহলে আমরা সবাই জানি প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। তাহলে কিভাবে আকর্ষণ করে? বস্তু কণার ভর যদি বেশি হয়, আকর্ষণ বলটা বেশি হবে, আর বস্তু কণার ভর যদি কম হয়, আকর্ষণ বল কি হবে? কম হবে। তাহলে এই যে আকর্ষণ বলটা ভরের উপর নির্ভর করে, শুধু তাই নয়, কিন্তু দূরত্বের উপর নির্ভর করে। দূরত্ব যত বেশি হবে, আকর্ষণ বল তত কম হবে, আর দূরত্ব যত কম হবে, আকর্ষণ বল তত বেশি হবে। তাহলে দূরত্ব কম, কি দাঁড়ালো? আকর্ষণ বলটা বেশি। আর দূরত্ব বেশি, আকর্ষণ বলটা কি থাকবে? কম থাকে। তাহলে দূরত্ব বেশি, আকর্ষণ বল কম। আর দূরত্ব যদি বস্তু কণা দ্বয়ের দূরত্ব যদি কম হয়, আকর্ষণ বলটা অনেক বেশি থাকবে। তাহলে নিউটন যে সূত্রটা মহাকর্ষ সূত্র নামে যেটা পরিচিত, আমরা একটু লিখি, তোমরা একটু লক্ষ্য করো সবাই। নিউটনের মহাকর্ষ সূত্রটা কি বলেছেন? তাহলে এটা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। সূত্রটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে কি করে? নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের একটু লক্ষ্য করো সময়, বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং
তাদের মধ্যবর্তী, এবার আসো, মধ্যবর্তী দূরত্বের বর্গের, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক এবং বস্তুকণাদ্বয় এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আমরা সংজ্ঞাটা আরেকটু দেখি, সবাই লক্ষ্য করো। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখানে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করব ভালো করে। সেটা হলো ভরের গুণফলের সমানুপাতিক একটা প্রশ্ন, আরেকটা জিনিস হলো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই জিনিসগুলো আমরা ভালো করে লক্ষ্য করব, এই দুইটা জিনিস। তাহলে কি দাঁড়ালো, আমরা যদি এটাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করি তাই এই জিনিসটা তোমাদের কাছে আরো পরিষ্কার হবে। আমরা একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করি এগুলো। এখন তোমরা সবাই লক্ষ্য করো একটু, গাণিতিকভাবে ব্যাখ্যাটা আমরা কিভাবে করি একটু খেয়াল করো। এ হলো একটা বস্তু কণা যার ভর হলো m1, আরেকটা বস্তু কণা যার ভর হলো m2। তাহলে আমরা দুইটা বস্তু কণা দেখালাম, একটা হলো m1 আর একটা হলো m2। তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা দেখাই d। তাহলে আমরা গাণিতিকভাবে কিভাবে ব্যাখ্যা করি একটু লক্ষ্য করে সবাই, এটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে। তাহলে দুইটা জিনিস আসলো, ভর, একটা বস্তু, প্রথম বস্তুর ভর হলো m1, দ্বিতীয় বস্তুর ভর হলো m2। তাহলে দুইটা ভর আমরা পেয়ে গেলাম। এবার আসো মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে আমরা d দ্বারা সূচিত করলাম, এবং তাদের আরেকটা কথা বলা আছে আকর্ষণ। এই আকর্ষণ বল, এই বল আকর্ষণ, এই আকর্ষণ বলটা হলো F। তাহলে আমাদের নিউটনের সূত্র অনুযায়ী কি দাঁড়ালো, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আকর্ষণ বলের মান, এখানে একটা জিনিস লক্ষ্য করো সবাই, বলের মান, এই আকর্ষণ বলের মানটা তাহলে কিসের উপর নির্ভর করে? আকর্ষণ বলের মানটা ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এটাকে যদি গাণিতিকভাবে দেখাই তাহলে কি দাঁড়ালো, তাহলে আমরা এখন এই লাইনটা মুছে ফেলি। আমরা একটু লক্ষ্য করো সবাই, F সমানুপাতিক ভরের গুণফল। তাহলে প্রথম বস্তুর ভর হলো m1, দ্বিতীয় বস্তুর ভর হলো m2। তাহলে m1 ইন্টু m2। এবার আসো দূরত্বের বর্গ, দূরত্বকে আমরা কি দ্বারা সূচিত করেছি? d দ্বারা। তাহলে দূরত্বের বর্গ কি দাঁড়াবে? d স্কয়ার। তাহলে আমরা এবার এই সূত্রটা এখন আমাদের আর প্রয়োজন নেই, আমরা এবার চলে এসেছি গাণিতিক ব্যাখ্যায়। বা আমরা কি পাবো, F সমান বড় হাতে G ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার।
এখানে আমরা একটা জিনিস পেয়েছি, সেই জিনিসটা হলো বড় হাতের একটা জি পেয়েছি। এই বড় হাতের জি কে কি বলা হবে একটু সবাই লক্ষ্য করো। আমরা এখানে বড় হাতের একটা জি পেয়েছি, এই জি কে বলা হবে, বড় হাতের এই জি কে বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে বলা হবে, এই বড় হাতের জি কে বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে আরেকটা নাম বলা হয় সার্বজনীন ধ্রুবক বলা হয়, সার্বজনীন ধ্রুবক বলা হয়। এই মহাকর্ষীয় ধ্রুবকের এটাকে সার্বজনীন ধ্রুবক বলা হয় বা মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এই জি এর মানটা আমরা কিভাবে পাবো? জি এর মানটা বের করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে চেষ্টা করেছেন। প্রত্যেকের রেজাল্টের সাথে কিছু পার্থক্য চলে আসছে। তাহলে আমরা এই জিনিসটা পড়ে যাব, তার আগে আমরা যাব কিভাবে কিভাবে এই জি এর মানটা আমরা নির্ণয় করতে পারি, পেতে পারি। তোমরা লক্ষ্য করো, দুইটা বস্তু কণা, আমি আবার একটু দেখাচ্ছি। এই একটা বস্তু কণা, এটার নাম এ দিতে পারো, এটার নাম বি দিতে পারো। এখানে 1 কেজি ভর, এটা 1 কেজি ভর। এই 1 কেজি ভরের দুইটা বস্তু কণাকে যদি 1 মিটার দূরে রাখা হয়, কয় মিটার দূরে? 1 মিটার দূরে যদি রাখা হয়, তাহলে তারা পরস্পর যে বলে আকর্ষণ করে, সে আকর্ষণ বলের মান হবে জি এর মানের সমান। এখন কথা হলো এই জি এর মান তাহলে আমরা পেলাম কিভাবে? 1 কেজি ভরের, কত কেজি ভরের তোমরা লক্ষ্য করো সবাই, 1 কেজি ভরের দুইটা বস্তু কণা যদি পরস্পর থেকে কয় মিটার দূরে অবস্থান করে? 1 মিটার দূরে অবস্থান করে, তাদের যে মধ্যবর্তী আকর্ষণ বল হবে, সে আকর্ষণ বলের মান কার সমান হবে? জি এর মানের সমান হবে। এটাকে তাহলে কি বলছিলাম? মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক বলা হয় এটাকে। তাহলে আমরা যাই এবার, জি এর মান বিভিন্ন সময় বিভিন্ন জন বিজ্ঞানীরা বের করেছেন ঠিকই, কিন্তু প্রত্যেকের রেজাল্টের সাথে, আমি কি বলেছিলাম আগে তোমাদেরকে, প্রত্যেকের রেজাল্টের সাথে একটা পার্থক্য আছে। এই পার্থক্য হচ্ছে, তথাপি আমরা একটা আদর্শ মান ধরে নিতে হবে। জি এর এই আদর্শ মানটা হলো, তোমরা সবাই খাতায় লিখে নাও, নোট করো। জি এর আদর্শ মান হলো 6.673 ইন্টু 10 ইনভার্স 11। তোমরা এই জিনিসটা জানবে ক্লাসে, এটাও তো ভালো করে জানো না, তারপর লিখে নাও। এটাকে পড়তে হবে 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটাকে বলা হবে পার, মনে রাখবা এই জিনিসটাকে বলা হবে পার। তাহলে আমরা কি পেলাম বলো? জি এর মান হলো একটা আদর্শ মান ধরে নেওয়া হয়েছে। যেহেতু প্রত্যেকের মান নির্ণয় করার ক্ষেত্রে বিজ্ঞানীরা পার্থক্য পেয়েছিলেন, সুতরাং সেই ক্ষেত্রে আমরা একটা আদর্শ মান ধরে নিতে হবে আমাদের প্রয়োজনে। সে আদর্শ মানটা হলো 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করে রাখো, এটা প্রয়োজনে লিখে নিতে পারো। এখন আমরা দেখো, এই যে নিউটনের মহাকর্ষ সূত্রটা উনি আবিষ্কার করলেন, এই মহাকর্ষ সূত্রকে প্রয়োগ করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তোমরা একটু লক্ষ্য করো, সবাই খাতায় নোট করে নিতে পারো প্রয়োজনে। সবাই, আমরা দুইটা বস্তু কণা এখানে রেখে দিলাম, M1 M2 ভরের দুইটা বস্তু কণাকে আমরা একটু মান দিয়ে দেখি কি দাঁড়াচ্ছে। এখানে আমরা মান দিব M1 M2 ভরের দুইটা বস্তু কণাকে। আমরা এটাকে ধরে নিতে পারি এ বস্তু কণা, এটাকে ধরে নিতে পারি বি বস্তু কণা, এবং এটাকে আমরা কত ধরে নিতে পারি? 50 কেজি ভর, 50 কেজি ভর। আর এখানে ধরে নিতে পারি 20 কেজি ভর। তাহলে দুইটা ভর আলাদা আলাদা করে, একটা ভর হলো 50 কেজি আর একটা ভর হলো 20 কেজি। তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা কত? 10 মিটার ধরে নিতে পারি। তাহলে আমরা তিনটে উপকরণ পেয়ে গেলাম। কি কি পেলাম তোমরা সবাই লক্ষ্য করো। প্রথম বস্তুর ভর হলো 50 কেজি, দ্বিতীয় বস্তুর ভর হলো 20 কেজি। এই দুইটা ভর পেয়ে গেলাম, এবং তাদের দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব পেলাম আমরা 10 মিটার। এখান থেকে আমাদের কয়েকটা প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে? প্রথম প্রশ্নটা, আমি প্রশ্নগুলো এখান দিয়ে লিখি, এখান থেকে আমরা কয়েকটা উত্তর পেতে পারি ইচ্ছা করলে। তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? আকর্ষণ বল কত হবে? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, তাদের ভরকে, তাদের মানে বস্তু কণা দ্বয়ের, তাদের ভরকে
বরকে দ্বিগুণ করা হলে, বরকে দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের মান কত হবে? আকর্ষণ বলের মান কত হবে বা কি রূপে পরিবর্তন হবে? আরেকটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, তাদের মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান কি রূপে পরিবর্তন হবে? তাহলে এখন আমরা এই তিনটে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। একটু লক্ষ্য করো সবাই। প্রথম প্রশ্নটা আমি কি দাঁড়ালো, তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? তো আমরা সবাই জানি নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, সবার মনে আছে তো? আমরা পেয়েছিলাম নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে F সমান কি পেয়েছিলাম আমরা? G ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কত? d স্কয়ার। এখানে আমরা লক্ষ্য করে সবাই কিছু মান পেয়েছি আমরা। প্রথম বস্তুর ভর, এটাকে আমরা m1 ধরবো। প্রথম বস্তুর ভর m1 সমান 50 কেজি। দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 20 কেজি। মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব হলো বস্তু কণা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d সমান 10 মিটার। তাহলে আমরা এবার এই মানগুলো বসাবো। বসিয়ে কি পাচ্ছি দেখো সবাই, সমান দাও m1 সমান হবে 50 কেজি, আমরা শুধু 50 বসাবো এখন, ইন্টু m2 হলো 20 কেজি আর d হলো 10 স্কয়ার। আর এখানে আমাদের জিটা রেখে দিবে তোমরা, আমি এটা পরে বলছি, তোমাদেরকে একটু লক্ষ্য করো আগে। তাহলে আমাদের কি দাঁড়ালো 1100, তারপর এখানে জি, এটা হবে 10g। আচ্ছা একটু লক্ষ্য করো সবাই, তোমরা ইচ্ছে করলে এই কাজটা আমরা এভাবেও করতে পারি, অথবা এভাবে রেখে দিতে পারি। F সমান হবে 10g, অথবা আমরা এটাকে এরকমই লিখতে পারি F সমান 10 ইন্টু 6.673, আমরা জি এর মানটা বসিয়ে নিতে পারি ইচ্ছা করলে, ইন্টু 10 ইনভার্স 11, এটার একক হবে নিউটন। তাহলে আমাদের আকর্ষণ বলটা, প্রথম প্রশ্নে আমরা উত্তর পেয়ে গেলাম। তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? তাহলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল হবে 10 ইন্টু 6.673 ইন্টু 10 ইনভার্স 11 n, মানে নিউটন হবে। প্রথম প্রশ্নে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য আমরা যদি খুঁজতে যাই তাদের ভরকে দ্বিগুণ করা হলে, তাহলে কি দাঁড়ালো? তাদের ভরকে দ্বিগুণ করা হলে কি দাঁড়াবে? তাহলে ভরকে দ্বিগুণ করলে আমরা, আমাদের সূত্র যথারীতি থাকবে আগের মতো। তাহলে প্রথম বস্তুর ভরকে আমরা যা লিখেছিলাম একটু পরিবর্তন হবে যেহেতু দ্বিগুণ। তাহলে আমাদের প্রথম বস্তুর ভরকে আমরা লিখেছিলাম, আমি এই পাশে লিখতেছি একটু, প্রথম বস্তুর ভর তাহলে কি দাঁড়াবে? ভর আগে ছিল 50 কেজি, তাহলে ভরকে দ্বিগুণ বলা হলো। তাহলে ভরকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে 50 পূরণ 2 সমান কত হবে? 100। তারপর দ্বিতীয় বস্তুর ভর 20 পূরণ কত 2 সমান কত? 40। আর দূরত্ব আমার আগের মতো, ঠিক আছে, দূরত্ব রয়ে গেল আগের মতো, পরিবর্তন হয় না। দূরত্ব d সমান আমার আগের মতো রয়ে গেল 10 মিটার। তাহলে সুতরাং F সমান কি দাঁড়াবে?
এফ সমান দাঁড়াবে কি জি ইন্টু 100 ইন্টু 40 ডিভাইডেড বাই 10 স্কোয়ার আগের মতো, তাহলে দাঁড়াবে জি ইন্টু 100 আর 4000, তাহলে কত দাঁড়ালো, চলে গেলে 40। আকর্ষণ বলকে তাহলে 100 পূরণ 40, 10 মানে 100, তাহলে কি দাঁড়ালো 40 জি দাঁড়ালো। তাহলে সবাই লক্ষ্য করো, মধ্যবর্তী তাদের ভরকে দ্বিগুণ করা হলে তাদের আকর্ষণ বল কি দাঁড়াবে 10 জি হয়ে যাবে। আগেরটা ছিল কত 40 জি হবে, আগেরটা ছিল 10 জি হবে ছিল। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে গেলাম। এবার আসো তৃতীয় প্রশ্নের উত্তর। তাদের মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করা হলে আমরা ভরকে ঠিক রাখবো, তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা অর্ধেক করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই দেখো, তাহলে এখানে আসো জি ঠিক থাকবে আমার আগের মতো যথারীতি। প্রথম বস্তুর ভরও ঠিক আছে, প্রথম বস্তুর ভর m1 সমান 50 কেজি, ঠিক আছে। এবার দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 20 কেজি, তাও ঠিক আছে। দূরত্ব মধ্যবর্তী দূরত্ব, এটা দূরত্ব d সমান হবে 10m ডিভাইডেড বাই কত 2 সমান কত হবে 5m হয়ে গেছে। তাহলে এখানে কি আসলো দেখো সবাই, 50 ইন্টু 20 5 স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো দেখো এফ 1000 ডিভাইডেড বাই 25, তাহলে কি দাঁড়ালো 40 জি। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো 40 জি। আমরা 40 জি 40 না লিখে এটাকে 40 জিও লিখতে পারবো, সবাই লক্ষ্য করো। তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়ালো, আকর্ষণ বলের মান কি রূপে পরিবর্তন হবে। তাহলে এই আকর্ষণ বলের মান পরিবর্তনটা যদি আমরা বের করতে চাই, এখানে তোমাদের একটা কাজ করতে হবে, সবাই লক্ষ্য করো। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা শুধু কাজ করেছি কি জানো, m1 এবং m2 এর মান বসিয়েছি, ডি এর মান বসিয়েছি, আমরা জি কে রেখে দিব। আমরা জি কে যদি না রেখে জি এর মানটা যদি আমরা 6 পয়েন্ট বসাইতে যাই, তাহলে আমাদের তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে একটু জটিলতা বাড়তে পারে। সেই ক্ষেত্রে আমরা পরিবর্তনটা কিভাবে বের করতে পারি দেখো একটু করে, এটা আমাদের এই মুহূর্তে দরকার নেই। আমরা প্রথম যে বস্তুর প্রথম প্রশ্নের উত্তর আমরা কত পেয়েছিলাম সবার মনে আছে 10 জি পেয়েছিলাম, এখন আমরা কত পেলাম 40 জি। একটু খেয়াল করো, তাহলে আমরা প্রথম যে আকর্ষণ বলটা বের করেছিলাম সেটাকে যদি আমরা F1 ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বের হয়েছিল 10 জি। দ্বিতীয় যে আকর্ষণ বলটা এটাকে যদি আমরা F2 ধরে নিই, তাহলে এটা আমার কত বের হয়েছে 40 জি। তাহলে এবার আকর্ষণ বলটা কি রূপে পরিবর্তন করা হবে সেটা বের করার নিয়ম হলো আমাদের কি F1 অর্ধেক করা হলে, তাহলে কি দাঁড়ালো F1 F2 ডিভাইডেড বাই F1 সমান 40 জি ডিভাইডেড বাই কত 10 জি। তাহলে আমাদের কি দাঁড়ালো, বা F2 ডিভাইডেড বাই F1 সমান 4, তাহলে বা F1 ইন্টু 4 সমান কত F2, और F1 সমান কি দাঁড়াবে 1/4 F2। অর্থাৎ আমাদের যে বিষয়টা আসলো, এই বলের মানটা পরিবর্তন হলো, বলের মানটা পরিবর্তন হলো, অর্থাৎ দূরত্বকে যদি অর্ধেক করা হয় তাহলে আকর্ষণের বলের মান 1/4 হয়ে যাবে। অর্থাৎ বরকে দ্বিগুণ করা হলে
আকর্ষণের মান দ্বিগুণ হবে, ভরকে 3 গুণ করা হলে আকর্ষণ বলের মান 3 গুণ হবে। কিন্তু দূরত্বকে যদি অর্ধেক করা হয় তাহলে আকর্ষণ বলের মান হবে 1/4, আর দূরত্বকে যদি 1/3 করা হয় তাহলে আকর্ষণ বলের মান হবে 1/9। তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে, তাহলে আরো বুঝতে পারবে ক্লিয়ারলি। এবার আসো আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি। জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে অভিকর্ষ। আচ্ছা, এত দ্রুত আমি তো বাসায় করছি, আর অনেক করতে পারলাম। অভিকর্ষ একটু দেখো তোমরা সবাই। অভিকর্ষ আমরা মহাকর্ষের সংজ্ঞায় পড়েছিলাম, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো, এই আকর্ষণের মধ্যে একটি পৃথিবী লাগবে। তাহলে জিনিসটা কি পার্থক্য হলো দেখো, মহাকর্ষের বেলায় পড়েছি মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, আর অভিকর্ষের ক্ষেত্রে একটা পৃথিবী থাকবে আর একটা তোমার বই থাকতে পারে, বিজ্ঞান বই। তাহলে এই জিনিসটাকে বলা হবে অভিকর্ষ। তাহলে কি দাঁড়াবে, কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে, কোন বস্তুর উপর, তাহলে পৃথিবী থাকতে হবে, অবশ্যই পৃথিবী থাকতে হবে তোমার। তাহলে যে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে বলা হবে অভিকর্ষ। যেমন তোমার পৃথিবীর সাথে তোমার বিজ্ঞান বইয়ে যে আকর্ষণ সেটাকে অভিকর্ষ বলা হবে। আর অভিকর্ষ ত্বরণ কাকে বলা হবে, অভিকর্ষের বলের প্রভাবে যদি ভূপৃষ্ঠে মুক্তভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার হয় সেটাকে বলা হবে ত্বরণ। এমনি ত্বরণ আমরা কি জানি, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হবে। তাহলে আমরা দেখো এখানে জি এর সমীকরণ নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, তোমাদেরকে আমরা একটু দ্রুত আসতে হচ্ছে আমাদেরকে। আসলে সবাই জানো পৃথিবী যেহেতু একটা বড় বস্তু কণা, সুতরাং আমরা পৃথিবীর ভরকে এম ধরতে পারি, বড় হাতের এম ধরতে পারি, পৃথিবীর ভর। সবাই লক্ষ্য করো, জি এর মান নির্ণয়ের জন্য একটা সমীকরণ, অর্থাৎ জি এর মান নির্ণয়ের জন্য একটা সমীকরণে যাব আমরা। পৃথিবীর ভর বড় হাতের এম। তারপরে এবার আসো, বস্তু কণাকে যদি আমরা ধরি, বস্তুর ভর, পৃথিবীর ভরকে আমরা এম ধরলাম, বস্তুর ভরকে যদি আমরা ছোট হাতের এম ধরি, এবং আগের মতো ঠিক একইভাবে দূরত্বকে যদি আমরা কি ধরি বলো, ডি ধরি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, দূরত্বকে যদি আমরা ডি ধরি বস্তু কণার, সেই ক্ষেত্রে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কি পাই, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পাই এফ সমান বড় হাতের জি থাকবে যথারীতি। তাহলে বস্তু কণার ভর, প্রথম বস্তুর ভর হলো এম, দ্বিতীয় বস্তুর ভর হলো ছোট হাতের এম, তাহলে এম এম, আর এখানে হলো ডি স্কোয়ার। এবার দেখো আমরা এমনি আকর্ষণ বলের সূত্র কি পাই, অভিকর্ষ বল সূত্র কি পাই, অভিকর্ষ বল সমান, অভিকর্ষ বল একটু খেয়াল করো সবাই, অভিকর্ষ বল সমান, বলকে এফ দ্বারা সূচিত করা হয়, এফ সমান এম জি। অর্থাৎ আমরা বল সমান জানি ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে এটাকে যদি আমরা প্রথম সমীকরণ দিই এবং এটাকে যদি আমরা দ্বিতীয় সমীকরণ দিই, সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়ালো, দুটো সমীকরণকে যদি আমরা সমন্বয় করি, অথবা দুটো সমীকরণ থেকে আমরা কি পাই, ইকেনো এফ ইটো এফ, তাহলে কি হবে এম জি সমান বড় হাতের জি ইন্টু বড় হাতের এম ছোট হাতের এম ডি স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে যদি এম এম চলে যায় তাহলে জি সমান কি দাঁড়ালো, জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। অর্থাৎ অভিকর্ষ জি এর মান কখনো বস্তুর ভরের উপর নির্ভর করে না, জি এর মান তার কার উপর নির্ভর করে না, অভিকর্ষ বলের উপর, ভরের উপর নির্ভর করে না, কার উপর নির্ভর করে, তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। এখন এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যদি পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের কোনো বস্তুকে ধরি, তাহলে এটাকে পৃথিবীর ব্যাসার্ধ ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে আরেকটা সমীকরণ আমরা পেতে পারি, জি সমান জিএম ডিভাইডেড বাই কত, আর স্কোয়ার। এখন সবাই মনে রাখবে জিএম, হ্যাঁ জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর্থাৎ পৃথিবী, এখন কথা হলো জি এর মান কি অবস্থায় দাঁড়ায়, এই অভিকর্ষ বলের জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। তোমরা সবাই জানো পৃথিবী কিন্তু পরিপূর্ণ গোলক নয়, একটা অভিগত গোলক। এই অভিগত গোলকের কারণে জি এর মানের পার্থক্য হয় বিভিন্ন জায়গায়। এই জি এর মানের পার্থক্য কিভাবে হয় একটু লক্ষ্য করো সবাই। যেমন মেরু অঞ্চলে পৃথিবী কিঞ্চিত চাপা, মেরু অঞ্চলের দিকে পৃথিবী যদি আমরা এরকম আঁকি, এদিকে একটু কিঞ্চিত চাপা, এই মেরু দুই অঞ্চলের দিকে কমলা লেবুর মতো,
এখন মেরু অঞ্চলে যেহেতু ব্যাসার্ধ কম, সেই জন্য তার জি এর মান বেশি। আর জি এর মানের উপর নির্ভর করে বস্তুর ওজন নির্ভর করে। তাহলে মেরু অঞ্চলে যে কোনো বস্তুর ওজন বেশি হবে। তুমি যদি মেরু অঞ্চলে যাও তোমার ওজন বেশি হবে, আর তুমি যদি নিরক্ষীয় অঞ্চলে আসো তোমার ওজন কি হবে? কম হবে। আর মেরু অঞ্চলে জি এর মান হলো, আমি খুব সংক্ষেপে করতেছি, একটু দ্রুত করতে হচ্ছে আমাকে। মেরু অঞ্চলে জি এর মান হবে, জি এর মান বেশি 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে হলো জি এর মান হলো 9.878 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন এই দুইটা জিনিস পার্থক্যের কারণে এটাকে একটা আদর্শ মান ধরে নেওয়া হয়েছে। এই আদর্শ মান হলো জি এর আদর্শ মান। তাহলে জি এর আদর্শ মান হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আলোচনার সুবিধার্থে আমরা শুধুমাত্র 9.8 ব্যবহার করব। তাহলে তোমরা সবাই লিখে নাও, জি এর আদর্শ মান হলো 9.8। এবার আসো ভর ওজন। আমরা এক সংক্ষেপে খুব দ্রুত আসতেছি। ভর, ভর হলো মোট পদার্থের পরিমাণ। বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণকে ভর বলা হয়। আর ওজন হলো কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা নিচের দিকে আকর্ষণ করে, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে ওজন বলা হবে। আমরা অনেক সময় ভুল করে বাজারে গিয়ে বলি আমাকে 1 কেজি চাল দেন। আসলে ওজন না। আমি বলি আমার ওজন 70 কেজি, কিন্তু আমার ওজন না এটা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা হবে আমার ভর। তাহলে এই 70 কেজিটা হবে আমার ভর। একটু লক্ষ্য করো সবাই, 70 কেজিটা হলো আমার ভর। তাহলে 70 কেজি আমার ভর। আমি বলি আমার ওজন 70 কেজি, কিন্তু ঠিক না। আমার ওজনটা কত দাঁড়াবে জানো? ওজন ডাব্লিউ, ওজনকে আমরা ডাব্লিউ বলবো, ওয়েট আর কি। ওজন সমান mg, ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে কি দাঁড়াবে? এম হলো 70 কেজি। এম হলো 70 কেজি, 70, আর জি হলো 9.8। এখন এখানে আমার যা দাঁড়াই এটা হবে এত নিউটন। তাহলে আমার ওজন হবে এত নিউটন। এখন তুমি এখানে তোমার ওজন যা, চাঁদে গেলে তোমার ওজন কি দাঁড়াবে? চাঁদে গেলে তোমার ওজন হবে 6/1 মনে রাখবা, 6/1। এটা ভালো করে লক্ষ্য রাখবে। চাঁদে গেলে তোমার ওজন 6/1 হবে। অর্থাৎ তোমার ওজন এখানে যদি ধরো এটা গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে 686 সম্ভবত। তোমরা গুণ করে দেখবে, আমি দ্রুত করলাম। এটা তোমার ওজন 6/1 হয়ে যাবে চাঁদে গেলে, মনে রাখবা এটা। তো তাহলে আমরা তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমরা এই মুহূর্তে। তোমরা একটা প্রশ্ন লিখে নাও, সৃজনশীল প্রশ্ন রেডি হতে পারে এখান থেকে। একটু লক্ষ্য করো সবাই, দুটা বস্তুকণা দিলাম। এটা দিলাম আমি 30 কেজি ভরের একটা বস্তুকণা, আর একটা দিলাম 20 কেজি ভরের একটা বস্তুকণা। তাদের মধ্যবর্তী আকর্ষণ বল যথারীতি আগের মতো F। তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা 10 মিটার দিতে পারি। তাহলে এখন প্রশ্ন কি দাঁড়াবে? এটা হলো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন, এখান থেকে প্রশ্ন তোমরা নিজেরাই বের করতে পারবে। প্রথম প্রশ্নটা হলো মাধ্যাকর্ষণ কি বলতে পারো? মাধ্যাকর্ষণ কি? দ্বিতীয় প্রশ্নটা হলো নিউটনের মহাকর্ষের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। ব্যাখ্যা লিখো। তারপর তৃতীয় প্রশ্ন হতে পারে বস্তু দুটি চাঁদে ওজন কত? বস্তু দুটির চাঁদে ওজন কত? তৃতীয় প্রশ্ন যাবে, মানে ঘয়ের জন্য আর কি। তৃতীয় প্রশ্ন মানে ঘ। তারপরে চতুর্থ প্রশ্ন, যদি বস্তুদ্বয়ের ভরকে দ্বিগুণ করা হয় এবং মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করা হয়, তবে আকর্ষণ বল
কি রূপে পরিবর্তন হবে বা কি রূপে পরিবর্তিত হবে? কি রূপে পরিবর্তিত হবে? বর্তিত হবে। মানে এই সৃজনশীল প্রশ্ন হতে পারে অথবা অন্যভাবে প্রশ্ন হতে পারে আমাদের। তো আজকে এই পর্যন্ত, তোমরা বাড়িতে এই কাজগুলো প্র্যাকটিস করবে। এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তোমরা যদি গাণিতিক সমস্যার সমাধান করো তাহলে অনেক নাম্বার বেশি পাওয়া যাবে। যদি গাণিতিক সমস্যার সমাধান না করে অন্য প্রশ্ন উত্তর দাও তাহলে পরিপূর্ণ নাম্বার না পাওয়া যেতে পারে। তো তোমাদেরকে আবারও অভিনন্দন জানাবো যে তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছ। আমরা জানি না আবারও কখন ক্লাসে ফিরতে পারবো, তবে আমরা আশা করব এই মহামারীর শেষে আমরা খুব দ্রুত ক্লাসে ফিরে আসতে পারবো এবং সেই সুদিনের অপেক্ষায় আছি আমরা। আবার কবে কলকাকুলিতে মুখরিত হবে এই বিদ্যালয় প্রাঙ্গণ, আমরা আমাদের প্রিয় শ্রেণীকক্ষ ফিরে পাবো, সেই সুদিনের প্রত্যাশায় তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই বাসায় সুস্থ এবং নিরাপদে থাকো, সবার মঙ্গল কামনা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।